আমার ভাই আছে আমার এক হাত পিছনে, আমি আছি এক হাত আগে। যখন পারে আজ খট করে শব্দ দিয়েছে, আমি পিছন ফিরে চেয়ে দেখি বাঘ ভেসে আসছে। তবু আমি ও দাবার দিয়ে টেনে নিতে পারিনি, আমার সঙ্গে সঙ্গে উনি ওর পিঠের উপর লাফ দিয়ে পড়লো বাজ পাখির মতো। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এই মানুষটির সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি দীর্ঘ বহু বছর ধরে সুন্দরবন জঙ্গল করছেন এবং বর্তমানে ছেড়েই দিয়েছেন এক দুর্ঘটনার পর থেকে। তো আপনারা জানেন, প্রত্যেক মানুষই শুনেছেন যে আমরা এর আগেও বলেছি যে সুন্দরবনে মধু সংগ্রহ করা মোটেও কিন্তু সহজ কাজ নয়। মানে মধু খোঁজা আর বাঘ খোঁজা কিন্তু সমান, যে আপনি একটা মধুর চাক খুঁজছেন মানে বাঘ খুঁজছে, এরকমই একটা ব্যাপার। তো সেই মধু কাটতে গিয়ে এনারা এক দুর্ঘটনার কবলে পড়ে যায়, যেহেতু বাঘের সম্মুখে পড়ে যায় এবং সেখান থেকে এনার মানে ভাই হয়, যেহেতু ভাই সম্পর্কে হয়, উনি ওনার ভাইকে হারায় এবং ফিরিয়েও নিয়ে এসেছিলেন, যেহেতু ইনি স্বচক্ষে এবং একদম কাছাকাছি ছিলেন, সাথেই ছিলেন। তো সেই ঘটনাটি আমরা শুনবো এনার মুখ থেকে। আসুন আগে এনার পরিচয় নেই আমরা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তারাবদ মন্ডল। তো এই জঙ্গল জীবন করছেন বা করেছেন, এই জঙ্গল জীবন করতে গিয়ে কি কি দুর্ঘটনা হয়েছে? বা এই জঙ্গল জীবন করতে গিয়ে বহুবার আমরা বাঘের কবলে পড়েছি এবং আমরা বাগদাও টেনেছি। বাগদা টানতে টানতে আমরা তখন মানে ওই নিত্যমারি, তার মাছ ধরা, জঙ্গলে নিত্যমারিটাই করা হতো এবং মাছ টাছ ধরা হতো। এই সূত্রে আমরা তখন চলতাম। চলতে চলতে হঠাৎ একটা পাশের নৌকোয় লোক কমে যায়। আচ্ছা, লোক কমে গেলে তখন আমার নিয়ে যায়, আর আমার আপন সেজ ভাই, মানে সেজ জ্যাঠামশাইয়ের ছেলে, আমার আপন ভাই আর কি, জাতিত ভাই, জঙ্গল নিয়ে গেল। আমরা গেলাম 6 জন একটা নৌকোয়। 6 জন যেয়ে প্রথম আমরা মধুর ছাটায় যখন নামলাম, সেই জায়গায় আমরা মধু পাইনি। কোন জায়গাটা নাম হচ্ছে বাটিহারা। আচ্ছা, বাটিহারায় যখন মধু না পেলাম, ওখান থেকে হঠাৎ ওখান থেকে ফিরে আমরা আসলাম ওই মানে এই কালীচর সোজাসুজি ওইটা, ওখানে এসে আমরা ছাটায় নামলাম। ছাটায় নেমে মধু প্রচুর পেয়েছি। যখন বেলা 12টা বাজে, সে সময় আমরা বিশ্রামের জন্য নৌকায় খাওয়া দাওয়ায় বসে গেলাম। রান্নাবান্না হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বলছে যে এইবার আমরা একটু ছাটায় নামবো। তখন আমাদের ছাটায় নামার ঠিক দরকার ছিল না, তবু আমরা ছাটায় নামলাম। আর যে ভরে থাকে সে কিন্তু একাই থাকে, নৌকোয় যে থাকে। আর উপরে আমরা 5 জন আছি। আমি ছিলাম আইডিয়াল, কারণ আমার কাছে ছিল হাঁড়ি। আর আমার যে ভাইটা পড়ে যাচ্ছে সে ভাইয়ের হাতে ছিল একটা দা। কারণ হচ্ছে মধু যখন কাটা হবে, মধুর ওই হাঁড়িটা বের করার জন্য জঙ্গলে কিন্তু রাস্তা বের করতে হবে একজনের। রাস্তা না বের করলে, হাঁড়িটা বের করে আমরা সরাসরি নৌকায় আসতে পারবো না। এখন এইভাবে আমরা যখন নেমে গেলাম, আমাদের একটা সংকেত থাকে, যেই সংকেত দিলে সেখানে নৌকাটা ধরা হবে এবং আমরা সেই জায়গায় যেয়ে মধুটা নৌকায় দিয়ে দেবো। কিভাবে সংকেত থাকবে? মানে আমাদের একটা সংকেত এরকম কায়দায় যে ওই ভরে যে থাকবে বা উপরে যে থাকবে সে কুই দেবে। ও আচ্ছা, হ্যাঁ, কুই দেবে, খুব জোর করে একটা হাঁক দিলে তখন ওই ভরে যে থাকবে সে জানতে পারলে যে কোন সোজা আছে, ওই হাঁকের একটা নিশানা করে সে জায়গায় কিন্তু ধরতে হবে। আচ্ছা, সে জায়গায় নৌকো ধরলে আমরা ওই মধু দিয়ে, আমি উপরে যেয়ে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে একটা দুনে, ঠিক ছোট নদী, দুই পারে জঙ্গল, আর এপারে যে পারে আমরা মধু নিয়ে এসছি সেপারে একটা বেশ কেরো বাগান ছিল, 10-12 হাত করে চওড়া, অর্থাৎ সেটা হচ্ছে গরানের ঝাটকি গরান, মানে হাঁটু সমান উঁচু। আমরা যে জায়গাটা ওই দাঁড়িয়ে আছি তার হাত চারিকা মানে সামনে বাঘ শুয়ে আছে, কেউ দেখতে পায়নি এবং বাঘগুলো যারা থাকে তারাও কিন্তু মাইল করেনি যে এখানে বাঘ আছে কিনা। ওরা ওই আমি মধু দিয়ে চান করিয়ে, নৌকো চান করিয়ে, নিজে মধু দিয়ে মধু খেয়ে এসে উপরে দাঁড়িয়ে আছে হাঁড়িটা নিয়ে। আর আমার যে ভাইটা পড়বে সেই ভাইটা নৌকোয় মানে পরিষ্কার ধুচ্ছে,
নৌকো ধরছে। আমি ওকে ডাকছি যে তুমি নেমে উঠে এসো, ও কোনো মতে উঠলো না। আর এরা যে তিনজন চলে গেল অনেক দূরে চলে গিয়ে বসে বিড়ি খাচ্ছে। তারপর অনেক সময় পর উঠলো, উঠে বললো যে দাঁড়া একটু গামছাটা নিংড়ে নেই। তখন ফিরে যাচ্ছি এই উত্তরমুখ, আমার বাম হাতে বাঘ, আমরা তো জানি না বাম হাতে বাঘ, ওই বাম হাতে দাঁড়িয়ে আছে সেজে ভাই আমার ভাই, ডাইন হাতে আছে আমি। ও বললো যে গামছাটা একটু ধরো না, দাঁড়া একটু ধরো, আমি একটু গামছাটা নিংড়ে নিই। তার ঠিক আছে, গামছা নিংড়ে নিল, নিয়ে তারও বললো যে দাঁড়া আমি তো তামাক খেয়ে নি। মানে আপনাকে বলছে? হ্যাঁ আমার বলছে। ও তখন তামাক গালে দিল, দিয়ে এগুলো চলে যায়। এখন আমরা এইভাবে, আমার ভাই আছে আমার এক হাত পিছনে, আমি আছি এক হাত আগে, এক হাত একদম পুরো এক হাত। আসছি মানে কেরো বাগান টপকাবো আর কি। তখন বলছে কি যে ওরা কোথায়? আমি বলছি যে ওই তো দেখো ওই বিড়ি খাচ্ছে, ধোঁয়া উঠছে। কেরো বাগানটা যখন টপকে মানে আমরা পরিষ্কার বনে এসেছি, ওটা হচ্ছে বাইন গাছ সব, নিচে দেখলে বহু দূর দেখা যায়, তলায় কোনো গাছ গাছালি নেই, ছোট ছোট গাছ নেই। বাইন মাঠালটা হচ্ছে বাইন মাঠাল, কেওড়া বাগান, এগুলো মানে অন্য গাছ হয় না তলায়, ওই গাছের জন্য একদম পরিষ্কার বন। যখন পারি আজ খট করে শব্দ দিয়েছে, আমি পিছন ফিরে চেয়ে দেখি বাঘ ভেসে আসছে। তবু আমি ও দাবার দিয়ে টেনে নিতে পারিনি, আমার সঙ্গে সঙ্গে উনি ওর পিঠের উপর লাফ দিয়ে বলো বাস পাখির মতো বলে, ও বললো আমার গার উপরে, আর আমি পেলাম মাটির থেকে, বাঘ পড়লো ওর গার উপরে। বাঘের লেজের বাড়ি কিন্তু লাগছে আমার এই উড়োতে। আমার লক্ষ্য আছে যে বাঘ কি করছে, বাঘ কিন্তু কি করলো তখন মুখটা এরকম করে কাট করে দে, তখন একটা গর্জন করলো, বিশাল জোরে গর্জন করে মুখ ডাবাইলো, এই সোজা এখান থেকে কামড় দিল, দিয়ে উঁচু করলে আমি তখন, আমার বিশাল সাহস ছিল। বাঘ এর আগে আমার এমন ছিল যে বাঘ কি করবে, কিন্তু বাঘ কখন আসে কি কায়দায় পড়ে সেইটা বুঝলাম এই আমার ভাইয়ের সময়ে। এর আগে কিন্তু জানতাম না কিভাবে পড়ে। তা বলি তখন ওর উঁচু তুললে আমার হাতে ছিল হাঁড়ি, আর ওর হাতে যে দাটা ছিল, ওর যখন ধাক্কা দিয়েছে পিছন থেকে এসে দাটা ছটকে অনেক দূরে গিয়েছে। আমি তখন কোথায় যাচ্ছি বলে হাঁড়ি ফেলে মারিছি বাঘের গায়ে। বাঘ কিন্তু কোনো এলাও করিনি, ওকে নিয়েই যাচ্ছে। হাঁড়িতে মধু ছিল তখন? না, ওই মধু দিয়ে খালি ফিরে যাচ্ছে, আবার জঙ্গলে ঢুকছি। এখন আর যে চারজন লোক মানে তিনজন যে বসেছিল দূরে, তারা বললো কি আমাদের শেষদান নিয়ে চলে যাচ্ছে, তোমরা এসো। ওরা আসলো, যে পথ দিয়ে বাঘ লাফ দিয়েছিল ঠিক সেই পথ দিয়ে বেরিয়ে একটা বেশ বাম হাতে মোড়া দিয়ে একটা চটক ছিল এরকম বেশ পরিষ্কার, উত্তর দিকে মাথা রেখে ছবি দিয়ে ও চলে গেল। বাঘ চলে গেল। বাঘ যদি সত্যিকারে যদি করতো তা আমিও ফিরে আসতে পারতাম না। আমি তো একা ছিলাম, অন্তত 2 থেকে 3 মিনিট একা দাঁড়িয়ে ওখানে। আমার তো সব তখন চিন্তা, চোখের দিকে সেই দেখি যে পলক নেই, আর পলক মারছে না। তা আমি তখন ভাবছি যে বাড়ি গিয়ে কি বলবো, এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওরা আসলে তখন তুলে নৌকোর মধ্যে শুবিয়ে রেখে আমরা বেয়ে ঘাটে আসি, এসে বাড়ি এসে ডাউন করি। আচ্ছা, একটা কথা বললেন যে বাঘ রেখে চলে গেল, নিয়ে গেল না, মানে আপনারা কি কেউ মানে বাঘকে ধরো আক্রমণ করেছিলেন বা কোনো কিছু? তাহলে ও মানে ও যে তো ধরলো খাওয়ার জন্য বা খাদ্যটার জন্য ধরলো, ও নিয়ে গেল না কেন? এবার একটা কারণ বলি। যারা বাউলে থাকে তাদের কিন্তু অনেক সময় কর দেওয়ার কথা থাকে। আচ্ছা, হ্যাঁ, কর দেওয়ার কথা যখন থাকে তখন বাঘের রূপ ধারণ করে এসে ধরে নিয়ে যায়, ওরা কিন্তু খায় না, মেরে দিয়ে যায়। প্রকৃত বাঘ যারা, তারা কিন্তু ওই রাশ ছাড়াতে গেলি তাদের গার উপর আবার ঝুঁকে পড়ে, তাড়াতাড়ি ছাড়ে না কিন্তু তারা। এটাও আমার মনে হলো যে এই যে বাউলে তৎমুহূর্তে আমি কিন্তু কারোর সাথে বলিনি, আমার নিজের ভাই গেছে, আমি বলিনি, বললে পাউলে কি এদের কিন্তু একদম মেরেই দিত, মেরেই দিত। সেই জন্য কোনো প্রতিবাদ করিনি, যে গেছে সে তো ফিরে আর পাবো না, এই জন্য আমি প্রতিবাদ করিনি। যখন আমি জানতে পারলাম যে বাঘ, আর এত বড় বাঘ আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। তবু কি মানে কত বড় হবে আপনার অনুমানে? আমার অনুমান তো 18 থেকে 20 ফুট লম্বা হবে, উচ্চতা অন্তত 4 ফুট। মানে আমার সেইতে আমার মতন লম্বা আমার ভাইটা, সে তার মুখে করে এরকম উঁচু করে নিয়ে যাচ্ছে, পার গোড়ালি দুটো মাটিতে লাগতে, তার সব স্বর্ণ। তাহলে সে বাঘটা কত বড়।
স্বাভাবিক। গায়ে সর্ষে গড়িয়ে যাবে, সর্ষে মারলে সর্ষে গড়িয়ে যাবে পা গাত থেকে। আর বাঘ যখন শিকারে থাকে, ও যখন বসেছিল তখন মনে হবে যে একটা কুকুর বসে আছে। ওদের নখগুলো সব এইরকম থাকবে, হ্যাঁ। আর যখন শিকারতে উঠবে তখন নখগুলো খাড়া হয়ে যাবে। আর ওদের লোম টোম যখন ফুলে উঠবে তখন মানে বাঘের দৃশ্য দেখলে তখন মানে আপনার মতো লোক ধারে দাঁড়াতে পারবে না, ও জ্ঞান শূন্য হয়ে যাবে। জ্ঞান শূন্য হয়ে যাবে। বাঘ এমন জিনিস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনি বললেন যেটা বাউলেদের বলে কর দেওয়া থাকে, প্রকৃত বাঘের কথা যেটা বলে, প্রকৃত বাঘ আর যারা মানে যেটা কর চায়, এটা কিভাবে আপনারা বুঝবেন? এটা বোঝা যায় যখন যখন বাঘ ধরে তখন বোঝা যায়, এর আগে বোঝা যায় না। যে আমি একটা বাউলে, আমার হয়তো স্বপ্নে দেখিয়ে যে তোর এখানে কর দিতে হবে, নইলে তোর পুরি ধ্বংস হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্বপ্নটা দেখাবে তো, বাঘ তো দেখাবে না। বাঘ না দেখালেও যেমন এখন বলতে গেলে অনেক কিছু বলে আসছে, একটুখানি যদি অনেক কিছু বলতে, যেমন দুঃখে যাত্রার বইটা তো দেখেছো? দুঃখে যাত্রা যখন ওই ধনা কেঁদুখালি যখন দুঃখের দিয়ে আসে, তখন রায় কি বলেছিল, রায় ঠাকুর? আচ্ছা, দক্ষিণ রায় যেটা, হ্যাঁ দক্ষিণ রায়। অ্যাকচুয়ালি দক্ষিণ রায় কি আমরা কি এটা কি বাঘ ভাগবো? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ রায় বাঘের রূপ ধারণ করে এসে ধরে। আচ্ছা, হ্যাঁ দক্ষিণ রায় ওটা, এটা একটা সলিড। ওরা বাঘের রূপ ধারণ করে এসে ওরাই ধরে। ওদের যে বাউলেদের যখন কর দেওয়ার কথা থাকে তখন কিন্তু ওটা কারোর সাথে প্রকাশ করে না। তাহলে দক্ষিণ রায় ধরো কর চাইছে, বাঘ রূপে আসে, ওটাকে খাচ্ছে না, মেরে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভাবো যে সব বাঘই দক্ষিণ রায় হয় না? না না, আর সব দক্ষিণ রায় বাঘও হয় না? হয় না। আচ্ছা, এটা বুঝলাম। তো তারপরে ওই ভাইকে কি করলেন? ভাইকে তখন তুলে নিয়ে আসলাম, ঘাড়ে করে তুলে নিয়ে নৌকোর ডলার খুপে শুবিয়ে দিলাম। কারণ যদি ফরেস্টারটা জানতে পারে তবু একটা অন্য কেসে আমাদের ফেলতে পারে, এই ভেবে আমার যতই আমাদের পাশের নৌকো। তাহলে ওই বাঘটাকে আর দেখা যায় না, বাঘটাকে আর দেখা যায় না। ওর সাথে সাথে ওখানেই রেখেও চলে গেল, ওর সাথে সাথে রেখেই চলে গেল। কিন্তু বাঘ আমি আর দেখতে পাইনি। আর আমাদের যে আমরা 6 জন লোক ছিলাম, তা আমরা কেউ বাঘ দেখতে পাইনি। একটা বাঘ যদি প্রকৃত যদি ধরে, সে যদি নালা গায়ে ফেলে, তা সেই বাঘকে সেই রাশকে আনতে গেলে হয় গামছা দিয়ে বেঁধে, নাই দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসতে হবে। এত ওদের নালা গালের। তো ওদের গায়ের নালা এতটা আসছে কিভাবে? একটা ওরা যখন গর্জন করে এবং যখন শিকারে বসে, যেমন বিড়াল ইঁদুর ধরে, তখন একটা শিকারে বসে না, একদম বসে। বাঘ কিন্তু সেই রূপ অবস্থা। ওরা যখন মানে শিকারে বসে তখন তো জলসরেই থাকে, আর যখন শিকার ধরে তখন লালায় খুব। কিন্তু সবাই কাছে শুনবেন, যারা যারা জঙ্গল করেছে, যারা যারা বাঘের কবলে পড়েছে বা এবং ছাড়িয়ে এনেছে, তারা প্রত্যেকে এই কথাই বলবে যে বাঘের নালা ভয়ঙ্কর। আচ্ছা, ওই নালা আমি এটা শুনেছি যে ওই নালা যদি কোথাও যদি ভালো মানুষের যদি লাগে, ওটা কি ঘাস সৃষ্টি হয়ে যায় বা ওখান থেকে পচতে শুরু করে, এরকম? এটা অসম্ভব কিছু না। তো হতেই পারে, এটা অসম্ভব কিছু না, কারণ ওর তো একটা বিষাক্ত পয়জন, এটা হবে তো অসম্ভব কিছু না। আপনারা শুনলেন সেই ঘটনা, যিনি মানে পুরো স্বচক্ষের সামনে যেটা দেখেছে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলো। আর যদি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে নিন। আর আমরা এরপরে নেক্সট পার্ট আনবো আপনাদের সামনে। তো আজ এই অবধি করি শেষ, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।